আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায় বা রূপান্তরিত করা যায়। তো সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখানে তিনটি উদাহরণ লেখা আছে। এই তিনটি উদাহরণকে আমরা এবং তিনটি সেন্টেন্সই সিম্পল সেন্টেন্সে আছে এবং এই তিনটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার মাধ্যমে আমরা নিয়মগুলো শিখে নেব এখানে, যে কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়। তো প্রথম যে উদাহরণটা এখানে লেখা আছে সেটা হচ্ছে, বাই ইউজিং টাইম প্রপারলি ইউ ক্যান বি বেনিফিটেড। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এটা একটি সিম্পল সেন্টেন্স এবং এটা কেন সিম্পল সেন্টেন্স তোমরা সেটাও বুঝতে পারতেছো, কারণ আমি গত ক্লাসে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিচয় নিয়ে আলোচনা করেছি। তো এখানে এটা কেন সিম্পল সেন্টেন্স, এটা এখানে খেয়াল করলে দেখবে যে প্রথম যে অংশটা, বাই ইউজিং টাইম প্রপারলি, এই অংশটি একটি ফ্রেজ, শব্দগুচ্ছ। কেন এটা একটি শব্দগুচ্ছ? কারণ এখানে কোনো সাবজেক্ট অথবা কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব নেই। পিছনে আমরা যেটা দেখতে পাচ্ছি, উই ক্যান বি বেনিফিটেড, এটা একটি ক্লজ। সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে এবং এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি তার অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে। সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা জানি যখন কোনো সেন্টেন্সের মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এর বেশি থাকবে না, তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তো কমপ্লেক্স করতে বলা হয়েছে এটাকে। যখন তোমাকে কোনো একটা কিছু তৈরি করতে বলা হয়, ধরো তোমাকে কোনো একটা জিনিস তৈরি করতে বলা হলো, তখন ওই জিনিসটা তৈরি করার আগে তোমার মাথায় কিন্তু আসতে হবে আসলে তুমি যেই জিনিসটা তৈরি করবা ওটা আসলে দেখতে কেমন, ওটার রূপটা কেমন হয়, ওটার অবয়বটা কেমন হয়, ওটা তোমার জানতে হবে। যদি তুমি সেটা না জানো, তোমার কাছে উপকরণ থাকলেও তুমি সেটাকে প্রস্তুত করতে পারবা না, এটাই স্বাভাবিক। তো যখন এখানে একটা সিম্পল সেন্টেন্সকে তোমাকে কমপ্লেক্স করতে বলা হলো, তুমি যদি এটা না জানো যে আসলে একটি কমপ্লেক্স সেন্টেন্স কেমন হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স কী ধরনের হয়, যদি তুমি সেটা না জানো, তখন কিন্তু তুমি কখনো কোনো মতেই কোনোভাবেই তুমি এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে না, সম্ভব হবে না। তো আমরা জানি সবাই যে আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্স কেমন হয়। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাধারণত দুটি ক্লজ থাকে। একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যার সাথে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, এবং অন্যটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটি ক্লজ থাকে। এখন আমি যদি এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, তো আমারও এখানে দুটি ক্লজ লাগবে, একটি ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমার কিন্তু এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি দেওয়া আছে, দুটো জিনিস লাগবে, একটি আছে, সেটি কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সাথে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এখন আমার এটাকে কমপ্লেক্সে রূপান্তরিত করার জন্য আমার লক্ষ্য হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করা, যার সাথে যেখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি সামনে একটি ফ্রেজ আছে, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আছেই। আমরা যেই ডিপেন্ডেন্ট ক্লজটি আমাদের দরকার, ওটা আমরা এই ফ্রেজ থেকে তৈরি করব। বাই ইউজিং টাইম প্রপারলি, সময়ের সঠিক ব্যবহারের দ্বারা, এই যে ফ্রেজটি, এই ফ্রেজটিকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত করব। এই ফ্রেজ যে অর্থটা প্রকাশ করছে সেই ক্লজটি একই অর্থ প্রকাশ করবে। এখন এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তরিত করার জন্য আমরা তিনটি কাজ করব। প্রথম হচ্ছে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করব। এক্ষেত্রে আমরা সিম্পলের ফ্রেজের মধ্যে শুরুর যেই অংশগুলো, কিছু অংশ থাকে যেগুলো দেখে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো নির্ধারণ করতে পারি। এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে যে আসলে সিম্পলে শুরুতে, ফ্রেজের শুরুতে কি থাকলে, কীরকমভাবে শুরু হলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি ব্যবহার করব। তো যদি আমরা বাই এবং আইএনজি দিয়ে কোনো সিম্পল সেন্টেন্সকে শুরু হতে দেখি, কোনো সিম্পল সেন্টেন্সের ফ্রেজটি যখন শুরু হবে, তখন আমরা প্রথম যে কাজটা করব, সাবঅর্ডিনেটিং কনজাংশন,
সেটা আমরা এখানে ইফ ব্যবহার করব। অনেক ক্ষেত্রে হয়েন হতে পারে, এটা মাঝে মধ্যে হয়ে থাকে, এটা আলোচনার আলাদা একটা বিষয় রয়েছে, সেটা আমরা পরে করব। তো এখন অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইফ হবে। যখন আমরা বাই এবং আইনযুক্ত ভার্ব দিয়ে দেখব যে একটি ফ্রেজ শুরু হয়েছে সিম্পল সেন্টেন্সের, তখন আমরা এটাকে ক্লজে রূপান্তরিত করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করব। এরপরে বাকি থাকে দুটি কাজ, একটি সাবজেক্ট প্রয়োজন আমাদের একটা, আরেকটি ফাইনাইট ভার্ব দরকার, কারণ এটাকে আমরা ক্লজে রূপান্তরিত করতেছি। ক্লজ করার জন্য আমাদের কি দরকার হয়? সাবজেক্ট দরকার হয় এবং একটি ফাইনাইট ভার্ব দরকার হয়। তো এখন আমরা খেয়াল করব যে যদি ফ্রেজ থেকে অর্থ ঠিক রেখে কোনো সাবজেক্ট ব্যবহার করা যায় আমরা সেটা করব। এই ক্ষেত্রে এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের পজিটিভ কেসগুলো থাকে, যদি থাকে সেই পজিটিভ কেসগুলোকে সাবজেক্ট আকারে নেওয়া যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মেইন ক্লজের সাবজেক্টটাকেই আবার সেখানে ব্যবহার করতে হয়, যখন এই জায়গা থেকে কোনো সাবজেক্ট নেওয়া না যায়, এই ফ্রেজ থেকে যখন কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করা না যায়, তখনই আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটাকে ব্যবহার করি। তো আমরা এখানেও তাই করব, এখানে আমরা এখান থেকে কোনো সাবজেক্ট নিতে পারছি না, সেজন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট উই এটাকে ব্যবহার করব। এখন আমরা 3 নম্বর কাজটি করব, সেটা হচ্ছে আমরা এখানে একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করব। দেখবে যে অনেক ক্ষেত্রে ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকে, যেমন এখানেও একটি রয়েছে ইউজিং। আমরা জানি যখন কোনো ভার্বের সাথে আইনজি যোগ করা হয় এবং সামনে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেটাকে আমরা একটি নন ফাইনাইট ভার্ব বলি। তো এই ক্ষেত্রে এই ইউজিং হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। তো আমাদের যেহেতু এটাকে ক্লজে রূপান্তরিত করব, আমাদের একটি ফাইনাইট ভার্ব প্রয়োজন। এক্ষেত্রে এই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তরিত করব। তো এখন ইউজিংটাকে যখন আমরা ফাইনাইট ভার্বে নিয়ে আসবো, এটা হতে পারে ইউজ মানে প্রেজেন্ট ফর্মে হতে পারে, অথবা এটা ইউজড হতে পারে, পাস্ট ফর্মে চলে যেতে পারে। এখন এটাকে আমরা কোন ফর্মে লিখব, এটা একটি প্রশ্ন। এক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বের দিকে তাকাবো। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে লিখব, যদি এটা পাস্ট ফর্মে থাকে এটা আমরা পাস্ট ফর্মে লিখব। এখন ক্যান এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য ইউজিং এটাকেও আমরা প্রেজেন্ট ফর্মেই লিখছি। 3টি কাজ হয়ে গেল। আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করলাম, সাবজেক্ট ব্যবহার করলাম, একটি ফাইনাইট ভার্ব তৈরি করলাম নন ফাইনাইট ভার্ব থেকে। বাকি অংশটা লিখে দেব। তো কি দেখা গেল? এখানে দেখা গেল যে এই যে প্রথম অংশটা এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত হলো এবং এটি একটি আগেরই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং এখানে দুটি ক্লজ চলে আসছে, একটি ডিপেন্ডেন্ট এবং অন্যটি ইন্ডিপেন্ডেন্ট, এবং এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বিদ্যমান রয়েছে। সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেটি আমরা একটু আগে এটাকে সিম্পল আকারে পেয়েছিলাম। তো চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের ঘটনগত পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে। এটা দেখতে হবে যে অর্থ ঠিক আছে কিনা, এটাই মূল জিনিস। যে বাই ইউজিং টাইম প্রপারলি, সময়ের সঠিক ব্যবহারের দ্বারা উই ক্যান বি বেনিফিট, এটা আমরা উপকৃত হতে পারি। এটা সিম্পলের অর্থ ছিল। ইফ উই ইউজ টাইম প্রপারলি, যদি আমরা ঠিক মতো সময় ব্যবহার করি, উই ক্যান বি বেনিফিট, এটা আমরা উপকৃত হতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে অর্থ একই রয়েছে এবং ঘটন পরিবর্তন হয়ে গেছে। এটা এখন কমপ্লেক্স সেন্টেন্সের ঘটনে আছে। তো আমরা আবার পরেরটাই চলে যাব, পরের উদাহরণে চলে যাব। এখানে বলা হয়েছে উইদাউট ইউজিং কম্পিউটার, কম্পিউটার ব্যবহার করা ছাড়া উই কান্ট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। এটাও একটি সিম্পল সেন্টেন্স। এখানে সবগুলোই 3টা সেন্টেন্স, 3টাই সিম্পল এবং 3টা সেন্টেন্সই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। যেমন এখানে পিছনেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে উই একটি সাবজেক্ট এবং ক্যান নট ইমাজিন এটি একটি ফাইনাইট ভার্ব এবং এটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে নিজে নিজে, সেই জন্য এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং সামনের অংশে এটা দেখতে পাচ্ছ, এটি 3টি শব্দের একটি শব্দগুচ্ছ মাত্র, এখানে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব নেই। সুতরাং এই সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকার কারণে এটি সিম্পল।
কি করবা এটাকে? কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করবা। আর কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলেই আমার দুটি ক্লজ প্রয়োজন, একটি ইন্ডিপেন্ডেন্ট এবং অন্যটি ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আছে, একটি আগেরটার মতোই আছে। আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো স্বাভাবিকভাবেই এই প্রথম অংশটাকে, এই প্রথম ফ্রেজটাকে আমি ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত করব। আর এর জন্য তিনটি কাজ করব। প্রথম কাজ, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করব। সেটা একটা কিছু নিয়ম রয়েছে, কিছু ব্যাপার রয়েছে যেগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন বাই প্লাস আইএনজি পেয়েছি আমরা ইফ ব্যবহার করেছি। আমরা যখন উইদাউট প্লাস আইএনজি পাবো, আইএনজি যুক্ত ভার্ব পাবো ফ্রেজের মধ্যে শুরুতে, তখন আমরা এটাকে কমপ্লেক্স করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা আনলেস ব্যবহার করব। আমরা আনলেস ব্যবহার করব। তবে ইফ ব্যবহার করা, এখানেও ইফ ব্যবহার করা যাবে। যখন আমরা ইফ ব্যবহার করব তখন আবার সাবজেক্টের পরে যেই আমরা ফাইনাইট ভার্বটি ব্যবহার করব ওটাকে নেগেটিভ অবস্থাতে লিখতে হবে। আনলেস ব্যবহার করলে সেটা আর করতে হয় না, কারণ আনলেস অর্থ যদি না, এখানে না কথাটা চলে আসে, এটা নাবোধক অর্থ প্রকাশ করে। সেই জন্য উইদাউট দ্বারা যে অর্থটা বোঝায় সেই অর্থটা আনলেস দ্বারা বোঝানো যায়। সেই জন্য পিছনে আর ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না, বা ভার্বটাকে নেগেটিভ করার প্রয়োজন হয় না। কিন্তু আপনি যখন এখানে ইফ ব্যবহার করবেন তখন অবশ্যই উইদাউটের অর্থটাকে ঠিক রাখার জন্য ফাইনাইট ভার্বের সাথে ডু নট, ডাজ নট বা ডিড নট এগুলো ব্যবহার করতে হয়। তো আমরা আনলেস ব্যবহার করব। তো তিনটা কাজের প্রথম কাজটা আমরা করে ফেললাম। আমরা এটা মনে রাখবো, মুখস্থ রাখতে হবে যে উইদাউট এবং আইএনজি যুক্ত ভার্ব দিয়ে যখন কোনো সিম্পল সেন্টেন্সের ফেজটা শুরু হবে আমরা তখন সেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আনলেস ব্যবহার করব। 2 নম্বর কাজ, এটাকে আমরা এখন ক্লজে রূপান্তরিত করার জন্য একটা সাবজেক্ট প্রয়োজন। এখানে এমন কোনো পার্সোনাল প্রোনাউন অথবা নাউন নাই যেটাকে আমরা সাবজেক্ট আকারে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা পিছনের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেই ক্লজের সাবজেক্টটাকে আবার ব্যবহার করব। উই, দুটো কাজ হয়ে গেল। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে, একটি ফ্রেজকে ক্লজে রূপান্তরিত করার জন্য আমাদের এখন একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হবে। এক্ষেত্রে এখানে একটি আগের মতোই এখানে একটি নন ফাইনাইট ভার্ব আছে, ইউজিং। সুতরাং এটাকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তরিত করে দিলে হয়ে যাবে। এক্ষেত্রে ক্যান নট এখানে আছে, ক্যান নট ইমাজিন, এটা প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এই নন ফাইনাইট ভার্বটি যখন ফাইনাইট ভার্বে আসবে তখন এটাকে আমরা প্রেজেন্ট ফর্মেই লিখব, যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। ইউজ, এই যে 3টি কাজ করে দিলাম আমরা। এখন বাকি অংশ ঠিক থাকবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটি ক্লজ দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং পরেরটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং প্রথম ক্লজে এখানে আমরা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলেস দেখতে পাচ্ছি। সুতরাং এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং অর্থ সিম্পলে যেটা ছিল এখানে ঠিক একই আছে। কিভাবে? এখানে বলা হচ্ছে উইদাউট ইউজিং কম্পিউটার, কম্পিউটার ব্যবহার করা ছাড়া উই কান্ট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের আধুনিক জীবন কল্পনা করতে পারি না। এখানে বলা হয়েছে আনলেস উই ইউজ কম্পিউটার, যদি আমরা কম্পিউটার ব্যবহার না করি, যেটা এখানে বলা হয়েছে কম্পিউটার ব্যবহার করা ছাড়া, একই কথা। যদি আমরা কম্পিউটার ব্যবহার না করি উই কান্ট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের আধুনিক জীবন চিন্তা করতে কল্পনা করতে পারবো না, একই কথা। কিন্তু এটা যে কথাটা একটা ক্লজে বলা হলো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বলা হলো, সে একই কথাকে আমরা দুটি ক্লজে বলেছি, যার মধ্যে একটি ডিপেন্ডেন্ট একটি ইন্ডিপেন্ডেন্ট। সেজন্য এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা 3 নম্বর উদাহরণে চলে যাব। এখানে একই অবস্থা, এখানেও একটি সিম্পল সেন্টেন্স লেখা আছে, যার প্রথম অংশে একটি ফ্রেজ রয়েছে আর দ্বিতীয় অংশে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে।
আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার জন্য আমরা প্রথম যে ফ্রেজটা রয়েছে এই ফ্রেজটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত করব। এটা এখন আমরা প্রথম যখন বাই প্লাস আইএনজি যুক্ত ভার্ব পেয়েছি, আমরা বাইয়ের পরিবর্তে আমরা এখানে কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ ব্যবহার করেছি। যখন আমরা উইদাউট দেখলাম তখন আমরা আনলেস ব্যবহার করেছি। ঠিক একই রকমভাবে যখন আমরা ইন স্পাইট অফ দেখতে পাবো কোনো সিম্পল সেন্টেন্সের ফ্রেজের শুরুতে অথবা ডেসপাইটও থাকতে পারে, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকতে পারে, তখন আমরা সেখানে কনজাংশন হিসেবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দো অথবা অলদো অথবা ইভেন ইফ তিনটার যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এই ব্যাপারগুলো মুখস্থ রাখতে হবে যে আসলে কখন আমি কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করব, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে যেটা করব যে আমরা তো এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তরিত করব। ক্লজে রূপান্তরিত করার জন্য আমরা এখানে তিনটি কাজ করব। একটি হয়ে গেল। এরপরে এই একটা ফ্রেজকে ক্লজে রূপান্তরিত করার জন্য আমাদের 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে একটি সাবজেক্ট প্রয়োজন। এক্ষেত্রে আগের কথাই যে এখানে কখনো কখনো দেখা যাবে যে ইন স্পাইট অফ এর পর এখানে কোনো একটা পজিটিভ কেস থাকতে পারে, পার্সোনাল প্রোনাউনের কোনো একটা নাউন থাকতে পারে যেগুলোকে আমরা এখানে সাবজেক্ট আকারে ব্যবহার করি। যেহেতু এখানে সেটা নাই তখন আমরা কি করব, এখান থেকে যখন আমরা কোনো সাবজেক্ট নিতে পারছি না তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটাকেই ব্যবহার করি। আগের দুটো বাক্যে যেটা করেছি সেক্ষেত্রে এখানেও আমরা উই ব্যবহার করব, এই সাবজেক্টটাকে আবার ব্যবহার করব। আমাদের একটা সাবজেক্ট দরকার, প্রয়োজন, কারণ আমরা এখানে ফ্রেজ থেকে ক্লজ তৈরি করতেছি। আমরা জানি, আমরা ক্লজ এবং ফ্রেজের ক্লাসে আমরা আলোচনা করেছি যে একটা ক্লজ অবশ্যই একটা ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সেই জন্য আমরা যখন এটাকে এই ফ্রেজটাকে যখন আমরা ক্লজে রূপান্তরিত করব সেখানে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট নিতে হবে। তো সেই জন্য আমরা যখন কোনো ফ্রেজে আমরা এখানে কোনো পজিটিভ কেস বা নাউন পাবো সেটাকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি। যদি এরকম কোনো কিছু না পাওয়া যায় তখন আমরা ওই মেইন ক্লজের যে সাবজেক্টটি থাকে সেটাকে আমরা নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ এখানে যে কাজটা হচ্ছে দুই পাশের ফ্রেজের কাজ অথবা দুই পাশে যে কাজগুলো থাকে দুইটা কাজই এই ক্ষেত্রে একই ব্যক্তি বা ব্যক্তিগণ করে থাকেন। তো এখন আমরা দুটো কাজ করলাম, আমরা কনজাংশন ব্যবহার করলাম, আমরা সাবজেক্ট ব্যবহার করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করব, কারণ একটি ক্লজে একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। এই ক্ষেত্রেও এখানে আমরা দেখতে পাচ্ছি টেকিং, এটি একটি নন ফাইনাইট ভার্ব। এই ফ্রেজের মধ্যে আগের দুটো ফ্রেজের মতোই আরও একটি এখানে নন ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাচ্ছি। তো এই নন ফাইনাইট ভার্বগুলোকে সাধারণত ফাইনাইট ভার্বে কী করতে হয়, রূপান্তরিত করতে হয়। এক্ষেত্রে আগের মতোই এটা টেকিং। এখন এটাকে যদি আমরা ফাইনাইট ভার্বে নিয়ে আসি, এটা প্রেজেন্ট ফর্মে আসতে পারে, হতে পারে টেক, এটা পাস্ট ফর্মে হতে পারে টুক। এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে আগের মতোই দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটি কোন ফর্মে আছে। আমরা এখানে ক্যান দেখতে পাচ্ছি, ক্যান নট, এটা প্রেজেন্ট ফর্মে আছে। সুতরাং আমরা এই যে নন ফাইনাইট ভার্বটি আছে টেকিং, এটাকেও আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো, সেটা কি টেক। তো এই ফ্রেজটাকে আমরা তিনটি কাজের মাধ্যমে এটাকে আমরা ক্লজে রূপান্তরিত করে দিলাম। ইন স্পাইট অফ এটা উঠে গিয়ে দো, অলদো বা ইভেন ইফ হলো। অর্থ ঠিক রাখার জন্য এই কাজটা করা হয় সাধারণত। এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম এবং এই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তরিত করলাম। বাকি অংশ লিখে দিব। এখানে প্রথমটি ডিপেন্ডেন্ট ক্লজ, সাথে রয়েছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, পিছনেরটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটার দুটোর অর্থ একই থেকে যায়। সুতরাং আমরা এভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। এখানে আরও উদাহরণ আমরা আলোচনা করতে পারতাম, কিন্তু অনলাইন ক্লাস যখন বেশি দীর্ঘ হয়ে যায় তখন অনেকেই সেটি দেখতে চান না, অথবা এটা আপলোড দিতে গেলে অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো সেই জন্য আমরা বেশি উদাহরণ আলোচনা করতে পারলাম না। তো আমরা পরে আরও উদাহরণ আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।